গার্ডিয়ানের রিপোর্ট, হাসিনার বিচার শুরু। এবং সর্বশেষ জানাবো 5 আগস্ট ঘিরে বড় ষড়যন্ত্র, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য অটুট রাখতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গার্ডিয়ানের রিপোর্ট, হাসিনার বিচার শুরু। মাত্র 11 বছর বয়সী সম্পূর্ণ নির্দোষ অবস্থানের রাকিব হোসেন ঢাকার রাস্তায় দাঁড়িয়েছিলেন। 2024 সালের জুলাইয়ে পুলিশের গুলিতে তার মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে। অভিযোগ, পুলিশই গুলি করেছিল। রাকিব হোসেন ছিলেন 1400 এরও বেশি নিহত নারী, পুরুষ ও শিশুর একজন। তারা জুলাই বিপ্লব চলাকালীন প্রাণ হারিয়েছেন। সে সময় বাংলাদেশের সর্বত্র লাখো মানুষ তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহে নামে। এই গণ আন্দোলন দমন করতে শেখ হাসিনা ব্যাপক সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করে। তারা সরাসরি গুলি চালানোর আদেশ পেয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালাতে থাকে। শেষ পর্যন্ত দমন পীড়ন ব্যর্থ হয়। 5 আগস্ট হাসিনাকে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালাতে হয়। বিক্ষুব্ধ জনতা তার বাসভবনের দিকে মার্চ করে। সেনাবাহিনী তখন তাদের থামাতে অস্বীকৃতি জানায়। গত বছর জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এক প্রতিবেদনে এসব কথা লিখেছে অনলাইন গার্ডিয়ান। এতে আরও বলা হয়, রাকিব হোসেনের মৃত্যুর 1 বছর পর 3রা আগস্ট থেকে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। অভিযোগ, তিনি রাকিব সহ ওই সময়ে নিহত বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী। মাসের পর মাস তদন্ত শেষে বাংলাদেশের প্রসিকিউশন বিভাগ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে। এর মধ্যে আছে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র, সহায়তা, নির্যাতন এবং অমানবিক আচরণের আদেশ দানের অভিযোগ। বিচার শুরু করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারক। এই আদালত হাসিনা নিজেই তার শাসনামলে প্রতিষ্ঠা করেন। তবে বিচারে শেখ হাসিনা নিজে উপস্থিত থাকছেন না। গত আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরানোর জন্য একাধিকবার প্রত্যর্পণের অনুরোধ করেছে। এসব অনুরোধ এখনও উপেক্ষিত। দোষী প্রমাণিত হলে হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার আশঙ্কা আছে। তাই অনেকেই মনে করছেন তিনি স্বেচ্ছায় ফিরে আসবেন না। তিনি কেবল অপরাধ স্বীকার করছি না বলে জানিয়ে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। রাষ্ট্রপক্ষ তার জন্য একজন সরকারি নিয়োজিত আইনজীবী নিয়োগ করেছে এবং বিচার হচ্ছে তার অনুপস্থিতিতে। বিচার শুরুর আগের দিনগুলোতে হাসিনা ও তার আওয়ামী লীগ দল ট্রাইব্যুনাল ও বিচার প্রক্রিয়াকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তারা অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে তারা আনুষ্ঠানিকভাবে কোনো আইনি নোটিশ পাননি। শুক্রবার এক খোলা চিঠিতে হাসিনা দাবি করেন, তাকে উৎখাতকারী বিক্ষোভ ছিল আমাদের কঠোর সংগ্রামে অর্জিত গণতন্ত্রের প্রতি সহিংস আঘাত এবং তিনি প্রতিশ্রুতি দেন অবৈধভাবে দখলকৃত প্রতিষ্ঠানগুলো আমরা পুনরুদ্ধার করব। রাকিব হোসেনের পিতা আবুল খায়ের বলেন, আমি চাই হাসিনাকে ব্যক্তিগতভাবে আদালতের কাঠগড়ায় দেখতে। তাকে পরিবারগুলোর মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিতে হবে, কিন্তু ভারত তাকে ফেরত দেবে না। সবাই সেটা জানে। ছেলের মৃত্যুর 1 বছর পেরিয়ে আবুল খায়ের শোক রূপ নিয়েছে হতাশায়। তিনি সন্দেহ প্রকাশ করেন যে ট্রাইব্যুনাল সত্যিকারের বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে পারবে কিনা। হাসিনাকে উৎখাতের পর বাংলাদেশে আশাবাদের জোয়ার নামে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারা গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহির প্রতিশ্রুতি দেয়। কিন্তু গত 1 বছরে অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। ইউনূস ক্রমবর্ধমান নিরাপত্তাহীন ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর আগামী ফেব্রুয়ারিতে দেশে প্রথম নির্বাচন হবে। আবুল খায়ের আশঙ্কা প্রকাশ করেন যে এই বিচার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। তিনি বলেন, সবার জানা অতীতে এই ধরনের মামলাগুলো বেশিরভাগ সময় রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হয়েছে। কেবল রাজনীতির খেলা চালিয়ে যেতে বছরের পর বছর ধরে এসব বিচার চলতে থাকে। তবুও তিনি বলেন, বিচার চলা উচিত অন্তত সত্যকে নথিভুক্ত করার জন্য। তিনি বলেন, আমি তার মুখোমুখি দাঁড়ানো দরকার মনে করি না। সবাই জানে তিনি আদেশ দিয়েছিলেন, সারা বিশ্ব যেন সেটা জানে। যাদের আত্মীয় স্বজন 2024 সালের জুলাই নিহত পাচ্ছে, তাদের কাছে এই বিচার হলো ন্যায় বিচারের প্রথম ধাপ। হাসিনা প্রশাসনের কিছু উচ্চ পদস্থ মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলেও অনেকেই পালিয়ে এখনো দেশের বাইরে। বিচার স্বচ্ছ করতে বিচার কার্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সংবেদনশীল সাক্ষীদের জবানবন্দির সময় ছাড়া। এটি কেবল শুরু। তদন্তকারীরা হাসিনার 15 বছরের শাসনকালে সংঘটিত আরও অনেক অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা আনতে কাজ চালিয়ে যাচ্ছেন।
এর মধ্যে আছে গুম, হত্যাকাণ্ড, নির্যাতন ও ভিন্ন মতাবলম্বীদের বন্দী করা। আইসিটির প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সেপ্টেম্বর থেকে প্রসিকিউশন ও তদন্ত বিভাগ সাক্ষী ও প্রমাণ সংগ্রহে অবিরামভাবে কাজ করছে। তিনি বলেন, এটা খুব কঠিন কাজ, কারণ প্রমাণ ধ্বংস এবং বিপুল সংখ্যক অপরাধীর জড়িত থাকার বিষয়টি এই মামলাকে আরও জটিল করে তুলেছে। তার ভাষায়, কিছু অভিযুক্ত এখনও ক্ষমতার মধ্যে থাকায় অনেক ভুক্তভোগী ও সাক্ষী এগিয়ে আসতে ভয় পাচ্ছেন। তিনি আশাবাদী যে প্রসিকিউশন যথেষ্ট শক্তিশালী মামলা দাঁড় করাতে পেরেছে। প্রধান সাক্ষীদের একজন হবে হাসিনার সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি ইতিমধ্যে দোষ স্বীকার করেছেন এবং হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনার আমলে দুর্বল হয়ে পড়া বিচার ব্যবস্থা কি সত্যিকারের স্বাধীন ও নিরপেক্ষ বিচার করতে পারবে? এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল এখন আন্তর্জাতিক মান অনুযায়ী সংস্কার করা হয়েছে। এই বিচার ন্যায় বিচার, আইনের শাসন এবং ভুক্তভোগীদের জন্য অত্যন্ত জরুরি। তিনি বিচার এড়িয়ে গেলেও ন্যায় বিচার থেকে রেহাই পাবেন না। হাসিনা সরকারের সাবেক জ্যেষ্ঠ মন্ত্রী মোহাম্মদ আরাফাত নিজেও অভিযুক্ত। তিনি ট্রাইব্যুনালকে রাজনৈতিক প্রহসনের বিচার বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ দৃঢ়ভাবে এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত অভিযোগ প্রত্যাখ্যান করছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই ট্রাইব্যুনালকে তার প্রকৃত রূপে চিহ্নিত করে। এটি হচ্ছে রাজনৈতিক বিরোধীদের অপরাধী বানানোর হাতিয়ার এবং বৈধ শাসনকে অপরাধ হিসেবে উপস্থাপনের চেষ্টা। রাজনৈতিক বিশ্লেষক মোবাশ্বের হাসান অপহরণ ও নির্যাতনের শিকার হয়ে এখন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে গবেষণা করছেন। তিনি বলেন, আদর্শ পরিস্থিতিতে হাসিনার বিচার হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে হওয়া উচিত। ইতিমধ্যে ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে আগাম নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু সমালোচকদের মতে এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করছে, কারণ আওয়ামী লীগ এখনও দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড় জয় পাবে বলে আশা করা হচ্ছে। তাদের নেতৃত্ব দীর্ঘ সময় হাসিনা সরকারের দমন পীড়নের শিকার ছিল। একই সঙ্গে হাসিনার আমলে নিষিদ্ধ জামায়াতে ইসলামীও ভালো ফল করতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা দেশের ধর্মনিরপেক্ষ ভিত্তিকে হুমকির মুখে ফেলতে পারে। 5 আগস্ট ঘিরে বড় ষড়যন্ত্র, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য অটুট রাখতে হবে। দীর্ঘ 16 বছর যাবৎ দেশ ফ্যাসিবাদের করাল গ্রাসে ধ্বংস হয়ে গেছে। দেশের অর্থনীতির চাকা ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষের ন্যূনতম বেঁচে থাকার অধিকারটুকু নষ্ট হয়ে গেছে। গণতন্ত্র ও মানবাধিকার ভূলুণ্ঠিত হয়েছে। ব্যক্তির স্বাধীনতা মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে। হাজার হাজার শিক্ষক, কর্মচারী চাকরি হারিয়েছে। ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। সময়ের পরিক্রমায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে 24-এর 5 আগস্ট ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়। ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। দেশের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। গত বছরের জুলাই মাসে আন্দোলন সংগ্রামের উত্তাল দিনগুলো স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক দল। নানা অনুষ্ঠানের আয়োজন করছে বিচিত্র আঙ্গিকে। সরকারের পক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। 5 আগস্ট ফ্যাসিবাদের পতন দিবস হিসেবে উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সকলেই। এরই মধ্যে হঠাৎ করে রাজধানীর আকাশে কালো ধূম্রজাল সৃষ্টি হলো। বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে অনেক কোমল প্রাণ, অনেক শিশু কিশোরের মৃত্যুর মতো অস্বাভাবিক ঘটনা ঘটে গেল। শিক্ষক, কর্মচারী, অভিভাবক কেউ বাদ যায়নি। এমন অস্বাভাবিক দুর্ঘটনা জাতিকে গভীর শোকের মধ্যে নিমজ্জিত করেছে। শোকে মাতম সন্তানহারা মা বাবারা। বিষয়টি নাড়া দিয়েছে দেশবাসীকে, নাড়া দিয়েছে বিশ্ববাসীকে। কারণ বিমান দুর্ঘটনা আবাসিক এলাকায় এটি প্রথম। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় কোমলমতি শিশু কিশোরদের মৃত্যু জাতিকে ভীত বিহ্বল করে তুলেছে। আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে দেশের অভিভাবক, মা বাবা ও আত্মীয় স্বজনদের। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের হারানোর শোকে আর্তনাদে ফেটে পড়েছে গোটা দেশ। আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে বিশ্বময়। এমন একটি সময় মর্মান্তিক ট্র্যাজেডি ঘটল যখন গণঅভ্যুত্থানের বছর পূর্তি অতি সন্নিকটে। এমন একটি হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে একটি মহল ভিন্ন দিকে পরিস্থিতি নেয়ার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিভেদের মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। এহেন পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ইস্পাত কঠিন সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যের কোনো বিকল্প নেই।
দেশ ও জাতির প্রত্যাশার বিষয় হচ্ছে এমনই একটি আহ্বান বলিষ্ঠ কণ্ঠে ধ্বনিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায়। নানা ঘাত প্রতিঘাত ও ঘটনা পরম্পরায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গত কয়েকদিনে 17টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি সকলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন। ফ্যাসিবাদী শক্তি যাতে নতুন করে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিভেদ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই অভ্যুত্থানের 1 বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সেই জন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হবে বলে মনে হচ্ছিল। কিন্তু 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। গত 22 ও 23 জুলাই বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূস বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।